আমি টয়লেট থেকে ফিরে আসছি, হট করে দেখছি আমার মনে হচ্ছে যেন কেউ একটা আমাদের বারান্দার মানে আমার ঘরের সামনে বারান্দার কেউ একটা হঠাৎ করে সরে গেল, কেউ একটা ছিল দাঁড়ানো ওখানে। হঠাৎ করে ঘরে ঢুকেছি, ঘরের দরজাটাও আটকাতে পারছি না, দরজার যে নিচে ভিডিও এডিট করছে ঘরে বসে, তো একটা জানলার সাইডে মানে আমাদের 3-4 জন মিলে ফিসফিসে গলায় কথা বলছে। তো আমি বলছি কে কথা বলছে, এগুলো মানে আওয়াজ আসবে না একটা, বোঝা যায় তো, কিন্তু আমি ভাষা কিচ্ছু বুঝতে পারছি না কী বলছেন। না যে নিচ থেকে দাঁড়ানো ব্যক্তি না, উপর থেকে দাঁড়ানো ব্যক্তি, নিচের দিকটা ফাঁকা, মানে এই। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, কারণ আমি বলেছিলাম যে তোমাদের সাথে কিছু বিষয়ে ডিসকাস করবো, মানে ডিসকাস বলতে তোমাদেরকে একটা বিষয়ে জানাবো। তোমরা অনেকেই জানার জন্য ভীষণ কৌতূহল তোমাদের রয়েছে, বা খুব বারবার করে বলেছো তোমরা শেয়ার করার জন্য। যেহেতু আমি কিছু বিষয় এখন ইদানিং কয়েকটা ব্লগে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে একটু নেগেটিভ এনার্জির ব্যাপারে, যে কি সমস্ত কিছু হচ্ছে না হচ্ছে, যার জন্য আমি যে প্রতিকারগুলো করছি সেগুলো জানার পরেই তোমরা আরও বেশি আমাকে বলেছো। এর আগে অনেক আগে আমাকে একবার বলেছিলে যে আমাকে শেয়ার করার জন্য এই বিষয়টা। তো আমি কিছু কারণে শেয়ার করিনি, কারণ এক একজনের মনের ধারণা এক এক রকম হয়, সবাই সব কিছুতে বিশ্বাস করে না। আবার যারা আবার একটু বেশি ভেবে ফেলে, তারা হয়তো আমাদের বাড়িটা নিয়ে একটা অন্যরকমই নেগেটিভ চিন্তাভাবনা করে ফেলবে। তো সেই জন্যই আমি আরও এই বিষয়গুলো মানে ব্লগে বা ভিডিওতে বলিনি। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, কিছু কথা না বললেই নয়। তোমরা অনেকেই হয়তো অবিশ্বাস করে ফেলছো, 2-1 জন এরকম আছো যারা হয়তো ভাবছো যে আমি মনে হয় মানে ভিউজের জন্য বা ব্লগের কন্টেন্টের জন্য আমি মনে হয় তোমাদেরকে ভুল ইনফরমেশন বা আমাদের বাড়ি নিয়ে কিছু ভুল বলছি বা মিথ্যে বলছি। তো সেটাই ক্লিয়ার করতে এসেছি, আজকের ভিডিওটা না করলেই নয়, যাতে তোমাদের মনে এই চিন্তাধারাগুলো না থাকে। তার জন্যই আজকের ভিডিওতে মোটামুটি যেটুকুনি বললে তোমরা বুঝতে পারবে সেটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, যেটা হচ্ছে, আমি একটা কথা হচ্ছে, আমি কোনো রকম কোনো কিছু এই ধরনের কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী নই বা কোনো দিনই ছিলাম না। কিন্তু কিছু যদি মানুষের লাইফে এমন কিছু ঘটে বা কিছু মানুষ যখন প্রত্যক্ষদর্শী বা যেটা তার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যখন সে বুঝতে পারে, তখন কিন্তু সে সেটাতে বিশ্বাস করতে বাধ্য হয়। তো সেটাই আমার ক্ষেত্রে বলতে পারো। আগে আমাকে মা কিছু কথা বলেছিল আমাদের বাড়ির ব্যাপারে, যখন সবাই ছিল, তখন আমার দাদু বেঁচে ছিল, ঠাকুমা বেঁচে ছিল, আমার জ্যাঠা, আমার বাবা, প্রত্যেকে ছিল, মানে টোটাল সবাই বেঁচে থাকার পরেও কিন্তু এই বাড়িতে কিছু কিছু এমন অনেক কিছুই মানে আমার মা 2-1 বার ফেস করেছে, দেখেছে, বা আমিও কিছু জিনিস দেখেছিলাম। তো সেগুলোকে আমি অতটা মূল্য দিইনি, তখন একটু ছোটো ছিলাম, অনেকটাই ছোটো ছিলাম তখন। ধরো আমি দেখেছি, তো কি জানি মানুষের ভুল ধারণা বা ভুল কিছু দেখা, এরকম কিছুর মধ্যে দিয়ে জিনিসগুলো ভুলে গেছি। তো মা বলেছিল, মানে একজনকে দেখেছিল সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে বাগানের মধ্যে, দক্ষিণ দিকে মুখ করে, তখন ভোর রাত্রি অন্ধকার। তো মা ভেবেছিল, তখন যেহেতু আমার দাদা ওই বাইরে চাকরি করতো, তো তখনই ভোরবেলায় উঠতো, ট্রেন ধরার জন্য উঠতে হতো। তো মা ভেবেছে হয়তো বেরোবে, তো ট্রেন ধরবে, তার জন্য হয়তো উঠেছে। তো ওটা মনে করে মা তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর দেখছে কোনো কিছুই নেই, মানে চারিদিকে দরজা বন্ধ, ওদিকে আমাদের জেঠিমাদের সবই বন্ধ, অন্ধকার, তখন কোনো কিছুই ভোর হয়নি। তো মা তখন ভাবছিল যে আমি কাকে দেখলাম, ওটা কী ছিল তাহলে। তখন মা একটা টেনশন থাকতো, ভোরে ভোরে উঠতে হবে, কাজকর্ম করতে হবে। তখন যাই হোক, তখন মা ঘরে এসে তখন একটু রীতিমতো একটা আতঙ্কিত হয়ে যায় যে ওটা তাহলে আমি কী দেখলাম, কাকে দাঁড়ানো দেখলাম, সাদা চাদর দিয়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো কিছু একটা থাকে, সেটা অনেকে বলে যে বিভিন্ন রকম আগেকার দিনে বাড়িঘর করলে তো জানোই, আগেকার দিনে যখন বাড়িঘর হতো তখন তো অত লোকে বাস্তু পুজো দেওয়া এটা সেটা মেনে তো বাড়িঘর করতো না, তখন একটা বিল্ডিং তুলে ফেলতো। বিশেষ করে আমার দাদু তো কিচ্ছু বিশ্বাস করতো না, মানে এই জায়গাটা কিনে যে বাড়ি করেছে, তখন তো এখানে আশপাশে সেরকম বাড়িঘর ছিলই না, বলতে গেলে জঙ্গল ছিল, কয়েকটা বাড়ি ছিল গুনে গুনে। এখানকার রাস্তাটা একদম কাঁচা একটা রাস্তা ছিল, একটা ড্রেন ছিল পাশে, হাই ড্রেন যাকে বলে, একদম কাঁচা ড্রেন, মানে ড্রেনটা এমনভাবেই ছিল, একটা গর্ত খুঁড়ে ড্রেন করা হয় যেরকম, ওই রকম এ মাথা থেকে ও মাথা ড্রেন ছিল, মানে খুবই বাজে একটা পরিস্থিতি ছিল ওই জায়গাটার। জঙ্গল এলাকা ছিল, তো সেগুলো সব পরিষ্কার হয়েছে, একে একে সব বাড়িঘর হয়েছে। কিন্তু আমাদের বাড়িটা অনেকটা পুরনো 50-60 বছরে, অনেকটাই তারও বেশিই হবে, আমি জাস্ট অ্যাপ্রক্স বললাম। তো যাই হোক, বুঝতেই পারছো, বাড়ির ভূমি যদি পুজো না করা হয়, বা সেখানকার এনার্জিটা কেমন ছিল, আদৌ এই জায়গাটা ভালো ছিল নাকি, কি ছিল এই বাড়ি হওয়ার আগে, এই জঙ্গলটার এখানে কিছু ছিল নাকি বাজে কিছু, ওগুলো তো অত বিচার করেনি, পুজো আচ্চাও দেয়নি, মানে সেরকম কোনো কিছু না করেই একটা বিল্ডিং তুলে ফেলেছে। আমার দাদুর 3টে বাড়ি ছিল, এই বাড়িটা প্লাস একটা কত 7.5 কাটা না 7 কাটা এরকম কাটা, 6 কাটা না 7 কাটা জমির উপরে দাদুর বাড়ি ছিল, সেটা আরেকটা সাইডে আমাদের এখানেই। তো ওটা একটু আউটসাইড, তো সেখানকার ওটা বেচে দেয়।
তারপরে আমাদের আরেকটা বাড়ি ছিল এখান থেকে বেশি দূরে না, একটু ডিস্টেন্স ধরো এ পাড়া থেকে ও পাড়া, ওখানেও দাদুর আরেকটা বাড়ি ছিল আমাদের। সেই বাড়িটাও দাদুকে একটা টাইমের পর ওই বাড়িটাও দাদুকে বেচে দিতে হলো। লাস্ট এই বাড়িটাই ছিল আর কি দাদুর। এখানেও মানে এখান থেকে আস্তে আস্তে দাদুর যে মানে পতনটা আমি দেখেছি। দাদু তার 2 ছেলেকে হারালো, প্রথমে আমার বাবা, তারপরে আমার জ্যাঠা যেভাবে গেছে সেটা কি বলবো তোমাদের। আমার জ্যাঠা তো গঙ্গা স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি, ঠিক আছে। সমস্ত কিছু আলোচনা করতে বলতে ভালো লাগে না, গঙ্গা স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি, অথচ জ্যাঠা ভালো সাঁতার জানতো সব কিছু। মানে সেটা কিন্তু আমার বাবা যাওয়ার পরপরই ঘটনা, মানে বাবা যাওয়ার 1 বছরের মাথাতে নাকি 2 বছরের মাথাতে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে, 1 বছরের মধ্যেই ঘটে আর কি। তো যাই হোক, তো এরকম বহু কিছু আছে। আর আমার বাবা তো মানে আমার বাবাকে তো রোগে ধরলো, জন্ডিস হলো। জন্ডিসে তখন সেরকম চিকিৎসা হয়নি, দাদু তখন ব্যবসা বাণিজ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে সেগুলোর দিকে অতটা ধ্যান দিতে পারেনি, মানে লক্ষ্য দিতে পারেনি। ফলে সেই জন্ডিসটা আরও গাঢ় হয়। আমার বাবা লাস্টে আর চোখে দেখতে পেতো না, তারপরে সেটা মানে চোখের শিরা সব ক্ষেত্রে ছড়িয়ে যায়। লাস্টে আমার বাবা চোখে দেখতো না, সেরকম অবস্থায় জীবন কাটিয়েছে। ওরকম ছোটোবেলায় বহু অনেক কিছু আছে প্যাথেটিক, সেগুলো আমি আর বলতে আমার ভালো লাগে না। তো যাই হোক, তাদের আয়ু যতটুকু ছিল সবাই সেই আয়ুতেই চলে গেছে। আমার বাবাও 40 বছরের আন্ডারে চলে গেছে, আমার জ্যাঠাও 40 বছর ওই আশপাশে ওরকমই হবে। তারপরে তো আমার জেঠিমাও ওই রকমই 40+ বা 40 এরকমই হবে, জানি না ঠিক বয়সটা আমার মনে নেই। তবে জেঠিমারও একটা কঠিন রোগ হলো ক্যান্সার, তো সেই রোগে সেও চলে গেল অকালে। তারপরে তো এই কিছু বছর আগে, ধরো 3 বছর আগে আমার দাদা, জ্যাঠতো দাদা, সেও একটা রোগে আক্রান্ত হলো। মানে তখন আমাদের সাথে ওদের কানেকশানটা ছিল না সেরকম। আমার দাদা যখন চলে যায়, অসুস্থ হয়ে পড়লো, কখন যে কী হলো কিছু টেরই পেলাম না। একটা টাইমে ওদের সাথে আমাদের কানেকশানটা সেরকম ভালো ছিল না, ঠিক আছে, যে কোনো কারণেই হোক না কেন। তো যখন ও চলে যাবে তার আগের দিন যখন আমি হঠাৎ করে দেখি যে একজনকে ঘরে শোয়া দেখতে পাচ্ছি, তখন করোনার টাইমটা, ওপরের ঘরে দেখছি যে শোয়া রয়েছে। বাবু একটু চুপ করো, ওপরের ঘরে দেখছি শোয়া, তো ওর পাটা দেখা যাচ্ছে। আমি যে কে অসুস্থ এরকমভাবে, তখন যেহেতু ওটা কথাবার্তা ছিল না, তো তো যাই হোক, তখন দেখে জিজ্ঞেস করে মা, আর থাকতে পারে না, ওটা কে শোয়া দেখতে পাচ্ছে। মানে আমাদের এদিকটা না পুরো বন্ধ থাকতো, কিছু দেখা যেত না ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, টোটালটা ওদের লক থাকতো। তো জানতাম যে ওর শরীর খারাপ, কিন্তু অতটা বাড়াবাড়ি হয়ে যাবে কোনো একটা টাইমে, যে ও মানে এতটাই বাড়াবাড়ি যে ওর প্রাণ সংখ্যা হয়ে যাবে, সেটা আমাদের আইডিয়াতেও ছিল না। সুগার ছিল, বিভিন্ন সমস্যা ছিল, ওর যে লিভারটা নষ্ট হয়ে গেছে, ওর উল্টো পাল্টা চলার জন্য, এগুলো কিছুই জানতাম না। তো যাই হোক, ওরা আমার বৌদির মা শুধু ট্রিটমেন্ট করে, কীভাবে কী করে না করে, সেটা ট্রিটমেন্ট কী করেছে সবই ওরা করেছে, সেগুলো আমরা কিচ্ছু জানি না, যেহেতু আমাদের সাথে সেরকম একটা কথাবার্তা ছিল না। যখনও চলে যাবে তার আগের দিন যখন শোয়া দেখতে পাচ্ছি, তখন আগের দিন আমার মা থাকতে পারলো না, তখন তাড়াতাড়ি করে বললো দরজাটা খোলো, আমি দেখি কে। তখন বলছে কে ওটা শোয়া, তখন বলছে এরকম, আমার দাদার নাম রমেন। তো বলছে বৌদি বললো যে এরকম অসুস্থ। ওকে জাস্ট গিয়ে দেখলাম, তখন দেখে তো মানে কি বলবো, আমি তো একদম ভেঙে পড়েছি। আসলে দাদা বলতে তো আমার কেউ ছিল না, ওই জ্যাঠতো দাদাই দাদা, আমার তো নিজের দাদা নেই। তো এমনকি আমার মাসি ছেলেদের থেকেও বেশি আমি আমার জ্যাঠতো দাদাকেই বেশি ভালোবাসতাম। হয়তো সেরকম একটা ভাবে ছোটোবেলায় খুব দাদা করা, বা দাদার সাথে স্কুলে যাব, ওকে দিয়ে আসতে বলতাম, মানে খুব ভালোবাসতাম। সেজন্য যখন ওকে ওরকম পর্যায়ে দেখি না, তখন মানে নিজেকে ঠিক রাখতে পারিনি, যতই কানেকশান না থাক, মানে খুব কষ্ট পেয়েছিলাম, মানে ভীষণ কেঁদেছিলাম। তো ভাবলাম যে এরকম একটা দিন ওকে যখন দেখি যে ও শোয়া অবস্থায়, ওর দিকে তাকানো যাচ্ছে না, ও নাকি বহুদিন ধরে খেতে পাচ্ছিল না, ওরকম অবস্থায় পড়ে আছে। তো যাই হোক, বললাম ট্রিটমেন্ট নাকি ট্রিটমেন্ট চলছে শুনলাম, ওষুধপত্র চলছে। তো তারপরের দিনই দাদা হঠাৎ করে চেঁচামেচি পড়ে গেল, চলে গেল। তো সে এক ধাক্কা, সেটা আর কি বলবো, সেই জিনিসটা যে কীভাবে কী হয়ে গেল বুঝতেই পারলাম না। সে মানে এটা কেউ বিশ্বাস করবে না একই বাড়ির মধ্যে, কিন্তু এটাই হচ্ছে আসল ফ্যাক্ট আর কি। তো এগুলো কেন বললাম, যে এই ঘটনাগুলোর সাথে এগুলোর মধ্যে কেউ আবার জড়িয়ে না ফেলে। তো এই ঘটনাগুলো যেহেতু ঘটেছে, তো যেই বাড়ির এনার্জি যদি ভালোই হয়, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না পরপর, ঠিক আছে। তো সেটাই হচ্ছে, এই বাড়ির এনার্জিটা খারাপ ছিল, মানে সেটা যদি আগে থেকে ধরা হতো, সেইভাবে সব প্রতিকার করা হতো, তাহলে হয়তো মানে এতটা বাড়াবাড়ি হতো না, মানুষের জীবন নিয়ে টানাটানি হতো না, হয়তো হতো না, বা এটা আমার ভুল ধারণাও হতে পারে। তো এত কিছু বলতে হবে বলেই কিন্তু আমি আসলে ভিডিওটা করতে চাইনি। তো যাই হোক, এক কথা দু কথা তখন সব কথা বলতেই হয়। ঘটনাটা না হলে বুঝবে কী করে তোমরা যে আমি কেন এত চিন্তা করছি, বা কেন এগুলো ঠিক করার চেষ্টা করছি। আগে আমি এগুলো কিছু বিশ্বাস করতাম না। আমাদের বাড়ি বাস্তুটা সবথেকে মানে সমস্যা যেটা হচ্ছে, আমাদের বাড়ি যে অগ্নিকোণা, যেটা হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব কোণ, যেটা হচ্ছে অগ্নিকোণ,
সেখানেই মেন আমাদের জলের ব্যবস্থা। দুটো বাথরুম একসাথে রয়েছে, যেটা হচ্ছে জোড়া বাথরুম। জোড়া বাথরুম বাড়িতে রাখতে নেই, মানে একসাথে দুটো বাথরুম পাশাপাশি এরকম রাখতে নেই, মানে ল্যাট্রিন যেটা বলছি আর কি। একটা ধরো স্নান করার জায়গা আলাদা, একটা বাথরুম ল্যাট্রিন রয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দুটো একই টাইপের দুটো ল্যাট্রিন, আমাদের নিচেও জোড়া বাথরুম, উপরেও জোড়া বাথরুম। এই একটা অনেক বড় একটা খুদ বাড়ির মধ্যে। প্লাস জল জল কখনো অগ্নির জায়গায় থাকে, কখনো আমাদের বাড়ির যে দক্ষিণ পূর্ব কোণায় কিন্তু জলের ব্যবস্থাটা রয়েছে টোটাল, মানে জলে যাবতীয় ব্যবস্থা ওই দক্ষিণ দিকে, মানে যেদিকটা অগ্নিকোণা, মানে কলপাটটাও দক্ষিণ দিকে, আমাদের বাথরুমটা তো মেন দক্ষিণ পূর্ব কোণাতে। তার পাশেই রান্নাঘরটা রয়েছে, যেহেতু রান্নাঘরটা ঠিক পজিশনে আছে। বাকি ধরো বায়ুকোণা যেটা, যেখানে বাথরুম হওয়া উচিত, সেখানে আমাদের মানে আমার জেঠিমার বেডরুম ছিল। তো জেঠি আর জেঠু, সরি, তো জেঠু জেঠিমা তো দুজনাই অকালে চলে গেল। তো ওই বাড়িতে আমার বৌদিও বলেছে যে আমাদের বাড়িতে নাকি এমন একটা দোষ বা সমস্যা আছে, যেটা হচ্ছে বাড়ির ওই কোণাটাতে, যেই কোণাটাতে আমাদের জেঠু আর জেঠিমার মানে বেডরুমটা ছিল, যেখানে এখন দাদা বৌদি থাকতো। দাদা তো আর নেই, বৌদি একা আছে ছেলেকে নিয়ে। মানে এইটুকুনি বলতে পারি, আমাদের বাড়ির যে এই দিকটা, যেদিকে আমরা রয়েছি, তো এই দিকটা আমি আজকে ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করি, ভগবানকে মানি। এই পাঠ করা, ওই পাঠ করা, এই মন্ত্র জপ করা, একটু কীর্তন শোনা, বা ঠাকুরকে অত্যাধিক মানা, বিশ্বাস করা, এই যে জিনিসগুলো, এগুলোর একটা প্রভাব কিন্তু থাকে। সেটা কিন্তু সেই দিকটা দিয়ে আমরা অনেকটা রক্ষা পেয়েছি, সেটা আমি নিজে একদম মানে 100% স্বীকার করি। তো ভগবানকে নিয়ে আছি, ভগবানের চরণ ধরেছি, পূজা পাঠ করি, বজরংবলীকে ধরেছি, তার জন্য কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটা ভালো আছি, অনেকটা এই দিকটাতে। ওই দিকটা আমাদের বাড়ির যে ওই সাইডটা, যেই সাইডটাতে আমার জেঠু জেঠিমারা থাকতো, যেখানে এখন আমার বৌদি একা থাকে ছেলেকে নিয়ে, ওই দিকটার এনার্জিটা যে কতটা খারাপ, সেটা কিন্তু বাড়িটা দেখলেই বোঝা যায়। তো আমি তখন টয়লেটে যাচ্ছিলাম, রাতের বেলা যাচ্ছি, তো চলে গেছি, মানে লাইট জ্বালাইনি, একটা লাইট জ্বলছিল, বাকি লাইটগুলো জ্বালাইনি। এই মাথা থেকে ও মাথা যাবো, জ্বালাইনি, তাড়াতাড়ি করে চলে গেছি, মানে খুব সাহসী তো আমি, ভয় পাই না সহজে। তো যখন আমি টয়লেট থেকে ফিরে আসছি, হট করে দেখছি আমার মনে হচ্ছে যেন কেউ একটা আমাদের বারান্দার, মানে আমার ঘরের সামনে বারান্দার কেউ একটা হঠাৎ করে সরে গেল, কেউ একটা ছিল দাঁড়ানো ওখানে। তো আমি এতটা ভয় পেয়েছি মানে ওইটা দেখে, মানে তারপরে তো হট করে ঘরে ঢুকেছি, ঘরের দরজাটাও আটকাতে পারছি না, দরজার যে নিচেটা একটা স্ট্যান্ড থাকে না, মানে দরজাটা আটকে দেওয়ার জন্য, তো ওইখানটা যখন আমি ওই দরজাটা বন্ধ করতে যাই, দেখি দরজাটা আমি আর বন্ধ করতে পারছি না, দরজাটার একটা সাইড ওই নিচের স্ট্যান্ডটা পড়ে গেছে। দিয়ে আমি তাড়াতাড়ি করে স্ট্যান্ডটা তুলি, দিয়ে বন্ধ করে দিই। দিয়ে তারপরে মানে এতটা হাত পা কাঁপছিল আমার ভয়েতে, মানে ওই প্রথম ভয় পাওয়া আমার, মানে প্রচণ্ড পরিমাণে। তো তারপরে ওই আমি ভাবছি কেউ কি বাড়িতে ঢুকে পড়েছে কেউ, তো আমি ভাবছি যে কেউ ঢুকে পড়েনি তো, কোনো চোর টোর এসব কিছু মাথার মধ্যে এসেছে। দেখো তখনও কিন্তু আমি ভাবতে পারছি না যে ওরকম কোনো কিছু। তারপরে আমি জানলাটা খুলি, শাটারটা খুলে, কাঁচের শাটারটা খুলে দেখি যে না, কিচ্ছু নেই, পর্দার তলায় কিছুই দেখা যাচ্ছে না। মানে আমাদের যে ক্লপসিবলটা ওই দিকটা তো পর্দা দেওয়া, তো পর্দার তলায় দেখলাম কিছুই দেখা যাচ্ছে না। তারপরে দেখলাম যে না, তাহলে এটা অন্য কিছুই মনে হয়, এটা আসলে কোনো মানুষ কোনো কিছু না, এটা আমি ভুল ভাবছিলাম যে বাড়িতে কেউ ঢুকে পড়েছে নাকি। তো সে তো গেল একরকম। সেটা তার আগে একটা ঘটনা, যেটা হচ্ছে ওই যখন গোপাল ছোট ছিল, গোপালের তখন বয়স 1 বছর প্লাস হবে, তখন আমি ইউটিউবের প্রথম কাজ করা শুরু করি কেবল। তো তখন প্রথম কাজ করতাম, তো তখন রাত জেগে ভিডিও এডিট করতাম, সবাইকে শুনতাম সবাই নাকি রাত জেগে ভিডিও এডিট করে রাতের দিকে, আর আমার সময়ও হতো না। ছোটো বাচ্চা থাকলে জানোই তো যা হয়, মানে রাতের দিকে ভিডিও এডিট করতাম অনেক রাত জেগে, ধরো 1টা-1.5টার সময় ভিডিও এডিট করতাম, তার আগে পর্যন্ত হতো না। দিয়ে ওই সময় একা একা নিঝুম পরিবেশ, সবাই ঘুমিয়ে পড়েছে, ভিডিও এডিট করছে ঘরে বসে। তো একটা জানলার সাইডে, মানে আমাদের ঘরের যে আলমারির সাইডে যে জানলাটা, ওইখানটায় বসে আমি ভিডিও এডিট করতাম তখন নিরিবিলিতে। তো আমি এডিট করছি, দিয়ে হঠাৎ করে আমি শুনছি যে মনে হচ্ছে যেন সেই 3-4 জন মিলে ফিসফিসে গলায় কথা বলছে। তো আমি বলছি কে কথা বলছে, এগুলো মানে একটা ভাইব্রেশন শুনতে পাচ্ছি, মানে 2-3 জন 4 জন কথা বললে যেরকম একটা আওয়াজ আসবে না, একটা বোঝা যায় তো। তো কিছু একটা মনে হচ্ছে আলোচনা করছে এরকম। তো আমি যে কারা কথা বলছে এগুলো, অথচ কোনো ভাষা আমি বুঝতে পারছি না, কথা কিন্তু বলছে, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, ফিস করে বলছে, মানে একটা ভাইব্রেশন হচ্ছে, একটা হুঙ্কার হয় না ওরকম, কিন্তু আমি ভাষা কিচ্ছু বুঝতে পারছি না কী বলছে এরা। তারপরে তো কিছুক্ষণ পরে দেখছি যে সাউন্ড নেই। তারপরে আমি ভাবছি যে কারা কথা বলছিল এত রাতে, রাত 1:30টার সময়, কোনো কিছুই নেই, আমাদের উঠোন পরিষ্কার, অন্ধকার, যেমন লাইট অফ করা থাকে, কিচ্ছু নেই, পরিষ্কার। আমাদের ঠাকুর আশীর্বাদে আমাদের বাড়ি পরিবেশ, মানে আমাদের পাড়াটা এত সুন্দর, ভালো না, আমাদের পাড়া বলো, আমাদের মানে নবদ্বীপ অনেক ভালো জায়গা। তো সেরকম কোনো ভয় ডর নেই যে কেউ কারোর বাড়িতে ঢুকে পড়বে বা কোনো চোর, এসব কোনো কিছুই না। তো যাই হোক,
ওরকম 2 দিন হয়েছে, 2 দিন ওরকম পেয়েছি আওয়াজ। তারপর থেকে আমি ওই রাতে ভিডিও এডিট করা বন্ধ করে দিই। আচ্ছা গেল। তারপরে আরও একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আমার ছোট বোন ছিল একই ঘরের মধ্যে, আমরা সবাই ঘুমিয়েছিলাম, আমি নিচে ঘুমিয়েছিলাম। তো আর ওদিকে আমার বোন বিছানায় ঘুমিয়েছিল, মেজো বোনও ছিল। তো হঠাৎ করে আমার বোন মাঝরাতে খুব চিৎকার করে ওঠে, মানে ভীষণ চিৎকার করে ওঠে, মানে চিৎকার রীতিমতো চিৎকার। ও মানে ওর চিৎকারে আমিও উঠে পড়ি। মানে আমি মানে বুঝতে পেরেছি ঘরের মধ্যে কিছু একটা হয়েছে বা কিছু একটা ছিল। ও এরকম একটা কিছু মানে একটা অনুভব হয় না, সেটা আমার অনুভব হয়েছে। ও দেখেছে ওর পুরো মুখের সামনে, মানে এক সাইড হয়ে মানুষ শুলে যেরকম হয় না, ওর মুখের সামনে কে একটা বসা ছিল, যে যার মাথার চুল নেই, মানে তেল তেলে, মানে বলে না যে মাথাটা তেল তেলে টাইপ ছিল, মানে কেউ একটা ছিল ওর সামনে বসা। মানে ওই দৃশ্য নাকি ও দেখেছে, মানে হট করে চোখ খুলে হোক কি ঘুমের ঘোরে হোক ওই দৃশ্যও দেখেছে, দেখে চিৎকার করে ওঠে। এমনকি বিশ্বাস করবে না, কোনো একটা এনার্জি যদি ঘরের মধ্যে আশপাশে থাকে, তার যে ফিলিংসটা সেটা কিন্তু আলাদা, আমরা কিন্তু বুঝতে পারবো কিছু একটা নেগেটিভিটি আছে। তো সেটা কিন্তু আমি ফিল করেছি। তো হ্যাঁ, কিছু একটা ছিল ঘরের মধ্যে যেটা এখন চলে গেছে। তো সেই কী চিৎকার, রাতের বেলা মানে উঠে পড়ি সবাই মিলে, তখন কিছুক্ষণ আর ঘুমোতে পারি না, দরজা খুলে দিই। তখন এইরকম কিছু কিছু ঘটনা কি বলবো তোমাদের, অনেকে হয়তো ভাবতে পারো স্টোরি বানাচ্ছি, এগুলো কোনো স্টোরি না। এগুলো যাদের সাথে হয় তারাই বুঝতে পারবে। তাই বলে ভেবো না যে বাড়িতে আমাদের ভূত আছে, আমাদের বাড়িতে নিতাই গৌর আছে, ঠাকুর আছে, ভূত থাকতেই পারে না, সেটা কিছু না। এগুলো আমি আগের ঘটনা বলছি। রিসেন্ট আমি একটু ভয় পেয়েছি আমার ঘরের মধ্যে, যেটা আমি অনেক দিন পরে ভয় পেলাম। তারপর থেকে আমি এগুলো শুরু করি, বিশ্বাস করো তারপর থেকেই শুরু করি। যেটা হচ্ছে আমি ঘরের মধ্যে দেখেছি কি একটা মানে মানে লম্বা মতো কিছু একটা ছায়া দেখতে পেয়েছি আমি, যেটা হচ্ছে মানে ঘুমের ঘোরে উঠেছি আমি, দেখে দেখে রীতিমতো আমার ভাষাটা এলোমেলো হয়ে যায়, আমার ভাষাটা এলোমেলো হয়ে যায়। আমি যে আমার হাজব্যান্ডকে ডেকে তুলবো সেটাও পাচ্ছিলাম না, মানে চিৎকার জোরে করতে পারছি না, অথচ আমি দেখতে পাচ্ছি যে নিচের দিক থেকে কিছুটা দেখা যাচ্ছে না, মানে মানুষের আকৃতিটা একটা ধুতি পরা টাইপ হবে, ওপর দিক থেকে আকৃতিটা লম্বা মতো রয়েছে, নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে না, মানে নিচের পোর্শন না, যে নিচ থেকে দাঁড়ানো ব্যক্তি না, ওপর থেকে দাঁড়ানো ব্যক্তি, নিচের দিকটা ফাঁকা। মানে এই যে দৃশ্য, মানে ওই যে আবছা একটা মানে দেখেছি আমি, না পুরো উজ্জ্বল বলবো না পুরো আবছা বলবো, মাঝামাঝিতে যদি কিছু একটা আবরণ দেখতে পাই ওই রকম। ওটা দেখার পরেই আমি মানে ডিসাইড করি না আমাকে কিছু একটা করতেই হবে। এত বছর পর আবার কেন এরকম একটা কিছু দেখলাম, এতগুলো বছর পরে, অনেকগুলো বছর হয়ে গেছিলো কিছু দেখি না শুনি না। তো যাই হোক, এরকম কিছু কিছু ব্যাপার, যেটা হচ্ছে বাড়ির যদি নেগেটিভ এনার্জি বাড়িতে থাকে তাহলে নাকি এরকম কিছু মানে এরকম আমরা আভাস পাবো, দেখতে পাবো বা অনুভব করতে পারবো, সেটা কিন্তু হয়। শুধু আমাদের বাড়িতে এই সাইডটা ঠাকুর আছে, এদিকে মন্দির আছে বলে অনেকটা রক্ষা পেয়েছি বলতে পারো, এনার্জিটা অনেকটাই পজিটিভ রয়েছে। কিন্তু পুরো বাড়ির প্রভাবটা যাবে কোথায়? আমি তো পুরো বাড়িতে তো কিছু করতে পারছি না, পুরো বাড়ির যে একটা এনার্জি সেটা যাবে কোথায়? ওই দিকেরটাও যাবে কোথায়? এদিকে তো না ঠাকুর আছে, যার জন্য বজরংবলীর পতাকা লাগালাম বাড়ির মাথাতে, যেটাতে খুব ভালো। আর একজন বলেও ছিল মাকে যে তো আপনাদের বাড়ির ওপর দিয়ে একটা বাজে হাওয়া যাতায়াত করে, এটা মানে অনেকে আছে না এরকম টাইপের জিনিসে বিশ্বাস করে না, কিন্তু এগুলো আছে। ওগুলো আমি বিশ্বাস করিনি, কিন্তু বিশ্বাস করো আমি এই বিষয়টা বলেছিল যে একটা খুব বাজে হাওয়া আপনাদের বাড়ির মাথার ওপর দিয়ে কিন্তু যাতায়াত করে, ওইটার প্রভাব কিন্তু আপনাদের বাড়িতে আছে। আর বৌদি অনেক জায়গায় গেছিলো, অনেক জায়গাতে অনেক কিছু শুনেছে আমাদের বাড়ির মানে বাস্তু ব্যাপারটা, বাড়ির পরিস্থিতি কেন এরকম। এত বছর ধরে আমার হাজব্যান্ড কাজ করে যাচ্ছে, খাটনি করছে প্রচুর, ওর মানে অর্থ ওর কাছে এসেছে, আবার সেগুলো ওর ফিউচারের জন্য যখন ও সব কিছু করেছে সেগুলো আবার একটা টাইমের পর সেই অর্থগুলো হারিয়ে ফেলেছে। তো সেই টাকা পয়সা প্রচুর, ও আজকে ওর কোনো দিকে তাকাতে হতো না, মানে আর্থিক দিক থেকে কোনো দিকে তাকাতে হতো না, সেগুলো যে কিভাবে কি হয়ে গেল, কোন দিক থেকে সব কিছু বেরিয়ে গেল, মানে অর্থ এখানে রাখাই যায় না, মানে টাকা পয়সা কিছুতেই আমরা জমাতে পারি না, যেটাই জমাই না কেন, যাই করি না কেন, যেটাই চিন্তাভাবনা করি না কেন, কোনো না কোনোভাবে কিন্তু পরিস্থিতিটা সেই আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। সেটা আমি মানে কি বলবো। আর এত বছর ধরে দেখো আমি কাজ করছি ইউটিউবে, তো আমিও কিন্তু সেই সফল জায়গায় পৌঁছাতে পারলাম না, শুধু চেষ্টাই করে যাচ্ছি। হ্যাঁ হয়েছে, ইনকাম করেছি, সেই রানিং যে একটা ইনকাম, যে একই অ্যামাউন্টের একটা ইনকাম হচ্ছে বেশ প্রতি মাসে, একটা ভালো সচ্ছলতা আমার কর্মের ক্ষেত্রে বলছি, সেটাও কিন্তু আমি পেলাম না। তো এগুলোর এফেক্ট কিন্তু কর্মজীবনে পড়ে, আর্থিক সমৃদ্ধির উপর পড়ে, তারপরে বাড়ির আয় উন্নতি কোনো কিছুই হয় না যদি প্রচণ্ড নেগেটিভিটি থাকে। আর সব থেকে জলজান্ত যেটা বড় উদাহরণ তোমাদেরকে লাস্ট আমি বলি, আমি ছোট করে বললাম, অনেক কিছু বাদ দিয়ে বললাম, যেটা হচ্ছে আমাদের বাড়ির চাল আছে টিনের চালে কোনো কারণ নেই টুকটাক টুকটাক আওয়াজ হয়েই যায়, দুমদাম আওয়াজ হচ্ছে, অথচ না আছে কোনো পোকামাকড়, না আছে কোনো ইঁদুর, না আছে কোনো হনুমান,
কে যে আওয়াজ করে টিনের চালে ভগবানই জানে। টিনের চালের মধ্যে মাঝে মাঝেই আওয়াজ হয়। সেটা যখন আমি আরেকজনকে বললাম, সে বলল এরকম নাকি কার বাড়িতে হতো, তারা নাকি বলেছিল তাদের বাড়িতে নাকি নীলপরি ছিল, তাদের আবার রাতের দিকে আওয়াজ হতো, এরকম টিনের চালের মধ্যে দুমদাম আওয়াজ হতো। তো তখন তাদের বাড়িতে ধরা পড়লো, তাদের বাড়িতে নাকি নীলপরি ছিল, এটা নাকি বলছে। তো জানি না, এগুলোর ঘটনা আমি বলতে পারবো না, আমার শোনা কথা। তো তারপরে নাকি তারা ওই বাড়িটা বেচে দেয়, বেচে দিয়ে তারপরে অন্য বাড়িতে যায়, তারপরেই নাকি তাদের আয় উন্নতি হয়েছিল। ওই বাড়িতে থাকতে তাদের কিছুই ভালো হয়নি। তো পরিস্থিতি সেরকম ছিল, তারা ওই জায়গাটা বেচে দিয়ে বা ওই বাড়িটা বেচে দিয়ে চলে গেছে। তো এখন তো আমাদের এত বড় বাড়ি তো আর বেচা সম্ভব না, কি করব, এখন এই নিয়ে থাকতে হবে। আর বাড়ির ওনারই তো নেই, বাড়ির যে ওনার আমার দাদু ছিল, তো দাদু তো সেরকম পরিস্থিতি কিছু করেই ধুয়ে যায়নি, রেখে যায়নি। তো সেরকমভাবে তো কোনো সম্ভব না যে বাড়ি বেচে দেওয়া। এখন দেখো এইটাকেই ঠিকঠাক করতে হবে, যেগুলো করে আমাদের ধরো বাড়ি নেগেটিভিটিটাকে তাড়াতে পারবো সেটা করতে হবে। এখন এটাই আমি ধরো উঠে পড়ে লেগেছি। তো বুঝতে পারছো তো, আমি চাইবো না আমার বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হোক ভবিষ্যতে। একটা ওদের জন্য তো একটা সিকিউর ব্যবস্থা করতেই হবে, আলাদা একটা প্রপার্টি, সেটা তো অবশ্যই করব, যেটা হচ্ছে কারণ একটা টাইমের পরে আমিও চাইবো না যে এই বাড়িতে কোনো কিছুর প্রভাবটা ওদের জীবনে পড়ুক। ঠিক আছে, তো এটাও তোমাদের বললাম, অনেক কথাই মনে হয় শেয়ার করে ফেললাম, যেগুলো এত বছরে শেয়ার করিনি। যতটুকু এই ধুনো দেওয়া, এটা করা ওটা করা, সত্যি কথা বলছি আমি অনেক ভালো ফল পেয়েছি। মানে এই কটা দিন করে মানে ভাবতে পারবে না যে কতটা ভালো হয়েছে। মানে তখনই বুঝতে পারছি এগুলো আমাকে করেই যেতে হবে, তবেই সব কিছু আস্তে আস্তে ভালো হবে। যদি এটা আরও আগে স্টেপটা নিতাম, এর প্রতিকার এগুলো বিশ্বাস করে যদি আরও আগে থেকেই এই পথে এগোতাম, তাহলে হয়তো আরও ভালো থাকতে পারতাম, বা আমাদের লাইফস্টাইলে যেগুলো ধরো সমস্যা হচ্ছিল সেগুলো আরও আগেই শুধরাতে পারতাম। তো এই আর কি। তো জানি না কতদূর কি বলতে পারলাম, হয়তো অনেক কিছু বাদ গেল বা অনেক কিছু তোমাদের বেশি বলে ফেললাম। যাই হোক, এই তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই জানিও, বা আমি আর কি করলে ভালো হবে সেগুলো একটু জানিও। তো আমি অবশ্যই সেগুলো করার চেষ্টা করব। তো এইটুকুনি বলতে পারি, এখন আমাদের এই দিকে কোনো সমস্যা নেই। এই যে পতাকাটা লাগিয়েছি বাড়ির মাথায়, এই যেখানে লাগিয়ে দিয়েছি বজরংবলী পতাকাটা, অনেক ভালো হয়েছে। মানে এটার একটা এনার্জি যে মানে বাড়িতে অনেক কিছু ভালো ফিল করতে পারছি, অনেক কিছু। আর এই কটা দিন অনেক পরিবর্তন হয়েছে, হয়তো সামনে আরও হবে, আরও ভালোভাবে সব কিছু করব। একটা কীর্তন দেবো, পাঠ কীর্তন দেবো বাড়িতে, সেটাও ইচ্ছে আছে ভবিষ্যতে, সেগুলো করব। তো এই করে করে সব ঠিক করব, ঠিক আছে। আর বাকি তো ভগবান তো আছেই আমাদের সাথে, নিতাই গৌর আছে, আমরা তুলসীর মালা পড়ি, আর প্রোটেকশনের দরকার নেই। কিন্তু যেগুলো বলে না শয়তানের সাথে ভগবানকেও লড়াই করতে হয়েছে, ভগবানকেও কিন্তু অসুরের সাথে, শয়তানের সাথে, নেগেটিভ এনার্জি যে নেগেটিভ অশুভ শক্তির সাথে ভগবানকেও লড়াই করতে হয়েছে। এখন শক্তির আশ্রয় নিতে হবে, যেমন বজরংবলী, মহাদেব, মা কালী, এগুলোর আশ্রয় নিতে হবে। বাকি ভগবান তো দয়াল প্রভু, আমাদের নিতাই গৌর তো দয়াল প্রভু, তার কাছে তো সবাই দয়ার পাত্র, তাই না? কিন্তু আমাদেরকে এখন মানে যেটাকে সবাই মানে অশুভ শক্তি যেগুলোকে ভয় পায়, যেগুলো ধারে কাছে আসতে পারে না, সেইগুলো করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তার জন্য তো বজরংবলী আছেই, আর বজরংবলী যেখানে আছে সেখানে কিছুই আসতে পারবে না, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে ভিডিওটা এরকমই রইলো, সবাই ভালো থেকো, রাধে রাধে।